এত ব্যস্ত থাকে, এত ব্যস্ত থাকে, ওরা ঘুমায় হচ্ছে ফজরের সময় কাজ করতে করতে। এবং প্রায় দিনই, এখনো বোধহয় চোখ লাল আছে আসিফের নাকি, প্রায় দিনই মানে এত এত কষ্ট করে দিনে। মানে মাহফুজ আমাকে বলে আমি প্রথম 2-3 মাস ঘুমিয়েছি 2-3 ঘন্টা। নাহিদের একই অবস্থা, সবার একই অবস্থা। আমরা হয়তো 3-4 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ওরা ঘুমিয়েছে 2-3 ঘন্টা পরে। যাই হোক, এখন তারপর আলটিমেটলি বইটা বের হয়েছে। আমি কিন্তু বইটার 2/3 পড়েছি, আমার পুরাটা পড়ার ইচ্ছা ছিল, সময় ম্যানেজ করতে পারি নাই। আমার কাছে বইটার 3টা বিশেষত্ব আসছে। একটা হচ্ছে, আসিফ তো কখনো আগে লিখে নাই, কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি, মানে ভাষাটা এত স্বচ্ছন্দ। নিশ্চয়ই সাজ্জাদ ভাইয়েরও কিছুটা অবদান আছে। আসিফ তো মনে করতে পেরেছে ঘটনাগুলা, মনে করে এতগুলা জিনিস, এতগুলা চরিত্রকে মনে রাখা। এবং ঘটনা, মানে একটা ঘটনা বলার তো অনেক স্টাইল আছে। একটা হচ্ছে গল্পের মতো বলা, আর একটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া। এই বইটার মধ্যে গল্প আছে, এটা ভালো লেগেছে। বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে। এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেল, তাকে ঘুষি মারলো, ঘুষি মেরে মাটিতে ফেলে দিল, তারপর মারলো, মারার পরও তারা কাজটা করে যাচ্ছে। বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ, সামনের থেকে পুলিশ, সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয়, এগুলি খুব অভিভূত করার মতো। তারপর কষ্টের বর্ণনা আছে, একটা বর্ণনা আছে আপনারা দেখবেন গুলশানে একে যে পৌঁছায়, যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তার মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে, বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায়। আর একটা সবচেয়ে বেশি আমার যেটা মনে হচ্ছে, এদের যে ইনোভেটিভ আইডিয়া গুলা, যে এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে, আমরা যখন পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য, নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনা মাঝখানে যেমন কর্মসূচি ঘোষণা করে দিবা। তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো, ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না, যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায়। এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন থেকে, রাস্তায় যুদ্ধ করে 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 ওরা শিখেছে। তো এখানে আপনার স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে, এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি। আমাদের ক্যাম্পাসে যে কতবার, আমার সরাসরি ছাত্র, একটু ওর কথা বলি, কতবার যে সে মার খেয়েছে, ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা একটু বন্ধ করো এবার, এরকম মনে হতো। মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, একটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে। মানে এটা আমার কাছে মনে হচ্ছে খুব অকপটে লিখেছে। আপনি এই বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম, কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল, কে আন্দোলনকালে একটা আসিফের সাথে একটু তর্কই করলো, তর্কটা আসিফের অবস্থানে ছিল সঠিক অবস্থানে, তারপর কোথায় কার মাথা থেকে কি আসলো, অনেক কিছু আসিফ অকপটে বলেছে। তবে এই বই যেটা একটা সীমাবদ্ধতা, আমি দেখি বইটা খুব সংক্ষেপে লেখা হয়েছে, স্বাভাবিক। আরো অনেক বড় করে লেখার কথা, সংক্ষেপ বুঝলাম কিভাবে। যেমন একটা জায়গায় বর্ণনা আছে যে, ধরেন আমি ওরা আলোচনা করছি, 11টা-12টার সময় আসলাম, তারপর কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয়, দীর্ঘ আলোচনা, ইনুসারের প্রসঙ্গ আসে, ছাত্ররা সরকার থাকবে কিনা ওটা আসে। আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা, আমরা প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি, কিন্তু এটা একটা লাইনে আছে। এরকম এই বইতে আরো অনেক জায়গা নিশ্চয়ই এরকম আছে। আসিফের পক্ষে এই বইটা লেখা একটা কাজ করেছি যেন ভুলে না যায়, এটা ধরে ধরে আরো বড় লেখা যাবে। আর এটা হচ্ছে কি, এই গল্পের মধ্যে কিছু চরিত্রের উল্লেখও নাই, কিন্তু আমি চিনি চরিত্রগুলোকে। আমি একটা ঘটনা আপনাদের বলি। এখানে আসিফের বইতে একটা বর্ণনা আছে যে ওদের আন্দোলনের সমর্থনে উদয়ন স্কুল আর ইউলাইভ স্কুলের ছাত্ররা, ওরা রাজু ভাস্কর্যে যায়, ওদেরকে পায় নাই, কারণ ওরা অন্য জায়গায় ছিল। সেখানে তারা ছাত্রলীগের সাথে মারামারি করে পিটায় তারা চলে আসে, ওদেরকে পায় নাই। এখন এই যে যারা গেল ওখানে, এখন কোনো ছেলের নাম নাই, কারো নাম নাই, কিন্তু আমি ওদের একজনকে চিনি। কি ভয়ঙ্কর গল্প দেখেন, সে একজন শিক্ষকের ছাত্র, আমাদের ঢাকা শিক্ষকের, আমাদের ফিজিক্সের টিচার। একদিন হঠাৎ সে দেখি সে উদ্ভ্রান্তের মতো আমাদের বাসায় আসছে, বলে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, তার ছেলে রাজু ভাস্কর্যে গিয়ে ছাত্রলীগের সাথে মারামারি করেছে, মারামারি করার পর তার কয়েকটা বন্দুক প্রচন্ড আহত হয়েছে। এটা দেখে আসার পর প্রচন্ড আহত হচ্ছে, সে একদম মানে অপ্রকৃতিস্থ লোকের মতো, উন্মাদের মতো আচরণ করছে। বাসায় আসছে বলে আমার ছেলেটা এত শান্ত ছিল, এত ছিল, বাসায় এসে দরজার মধ্যে বাড়ি মারছে, ধাম করে দরজা লাগিয়ে দিচ্ছে, আমাদের কারোর সাথে কথা বলছে না। হঠাৎ করে রাত 2টা-3টার সময় শুনেছে আজিমপুরে মারামারি হচ্ছে, শুনেছে দৌড়ে বের হয়ে গেছে ছিটকে। এখন তার কোনো খোঁজ পাচ্ছি না, কারণ ওইখান থেকে কোনো একজন খোঁজ দিয়ে বলেছে তার ছেলে এখানে আছে। ওইটা খোঁজ পেয়ে সে পাগলের মতো করছে কোথায় তার ছেলেকে খুঁজে পাবে। এখন এই যে ছেলেটা, আমি তো নামও ভুলে গেছি, তার বাবার এই কষ্টটা, তার ছেলেটাকে রাত্রবেলা সে হারায় নাকি, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, ওই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল। অনেক কষ্ট করে তার বাবা সমস্ত সম্পত্তি যা জমা আছে সমস্ত কিছু বিক্রি করে ছেলেটার চিকিৎসা করিয়েছিল। সেই ছেলেটাকে সে রাত্রে ফেরত পাবে নাকি, এই যে তার যন্ত্রণা, এই যে তার কান্না, এই যে তার ছোটাছুটি,
এরকম কত যে গল্প আছে। আমার মনে আছে একবার ইউনূস স্যারের বাসার কাছে আহত ছাত্ররা ঘেরাও করেছিল, গভীর রাতে আমি আসিফ নাহিদ আমরা যে গিয়েছিলাম ওই দিন, আরো আগে আরেকদিন ছিল, ঘেরাও করেছে যখন রাত্রেবেলা আমি ছুটে গেলাম, যাওয়ার পর ওখানে আহত ছেলেদের সাথে কথা বলছিল, তখন একটা ছেলে একটা গল্প বললো, স্যারের সামনেও বললো ঘটনাটা, অদ্ভুত একটা গল্প। বলে তারা একটা জায়গায় যখন ফাইট করছিল, ফাইট করার পর তারা একটা দেয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো, বের হয়ে আসলে পুলিশ তাদেরকে গুলি করতো, গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত। আমরা কেন করতাম? মানে এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায়। যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না, তখন আমরা আগাতাম। তা আমি বললাম এইভাবে যদি বের হতো তোমাদেরকে মারা যেত না? বলে হ্যাঁ স্যার মারা যেত, আমার সাথে তো 3-4 জন মারা গেছে। আমি আজ চিন্তা করতে পারি না, আমার মনে আছে আমি যখন বিচিত্রা চাকরি করতাম, আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম, আমার কাছে অবিশ্বাস্য মনে হতো যে মানুষের তো সাহসী হয় কিভাবে। আমি ওই ছেলেটার গল্প, ওখানে আরো অনেকগুলা গল্প ছিল, প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প। তো নাহিদ একটা জিনিস বলেছে যে এই মানে জুলাই আমাদের প্রত্যেকের গল্প। আমি আপনাদের কাছে প্রসঙ্গ করে আমি রিকোয়েস্ট করে রাখি, আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকে ফাইট করে আহত হয়েছে, আপনি একটু তাদের গল্পের একটা বই করেন সাজাদ ভাই। একদম মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, নাহিদ বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে, প্রত্যেকেরই একটা গল্প আছে, অনেক ডিটেইল গল্প আছে। তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি, আসিফকে ভালোবাসি, মাহফুজকে ভালোবাসি, রিফাতকে ভালোবাসি। আমি একটা জিনিস আমার সবসময় মনে হয় কি, এরকম নাহিদ, আসিফ, রিফাত আরো অনেক আছে, তাদের কেউ মরে গেছে, তাদের কেউ আহত হয়ে গেছে, তাদের কেউ কষ্ট নিয়ে বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে। আমরা সবার যেই অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি, তাহলে এই আমাদের জুলাইয়ের ছেলেদের যে আত্মদান, মানুষের যে কালেকটিভ প্রত্যাশা, সমাজের সকল স্তরের মানুষের, প্রাইমারি ইউনিভার্সিটি ছাত্র বলেন, মাদ্রাসা ছাত্র বলেন, গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার করতে হবে। এই বইটা পড়ে আমার কাছে মনে হচ্ছে মানুষের মনে এই প্রেরণাটা, এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে। একটা কথা বলি শেষ রাখি, এই ধরনের বই লেখার প্রয়োজন আছে। আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না, ভুল হতে পারে। আমার কথা বলেছে আমি 11টা-12টায় গেছি, আসলে হয়তো গেছি 12টা-1টায়, বাট দিস আর ভেরি মাইনার। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল, আনবিলিভেবল। যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে, এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক, মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক, কত বলবে, কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারী নেতা ছিল, তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ে যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গ করে ওয়ার্ন করে দিই, বাবা অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন, সুযোগ আমাদের সামনে হাজির করেছো। ইনফ্যাক্ট 90 সনেও এরকম অবস্থা সৃষ্টি হয়নি, 71-এর পর প্রথমবারের মতো এরকম সুযোগ 50 বছর পর আসছে, আবার হয়তো 50 বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। 71-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিল, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা।